মানে ওই পিছন দিয়ে ঢুকছে আমাদের বাড়িতে। ওই পিছন দিয়ে ঢুকার পরে ওনার মাকে ডাকছে যে দিদি দিদি, হাতে তালি দিছে আর ডাকছে। ধর্নায় যে বসেছি আমি এখানে 3 দিন থেকে না খায়ে না দায়ে আছি, ঠিক আছে। আমার সঠিক বিচার যদি না হয় তো আমি অনশনেই বসে থাকবো। এই মুহূর্তে সবথেকে বড় খবর, 3 দিন ধরে ধর্নায় বসে থাকা তৃতীয় লিঙ্গের মানুষ, যা দেখেই সবাই অবাক, কারণ এরকম ঘটনা সচরাচর কোথাও খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আজ একটি এমনই ঘটনা ঘটল। 23 বছরের এক তৃতীয় লিঙ্গের পিঙ্কি বর্মন, স্থানীয় যুবক, 25 বছরের সজলের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেছেন। জানা গিয়েছে দীর্ঘ 3 বছর ধরে সজলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের ভিত্তিতে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একসঙ্গে ঘুরোঘুরি, বাইরে যাওয়া, সব মিলিয়ে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে কয়েক মাস আগে থেকে। অভিযোগ, হঠাৎ করে সজল ওই সম্পর্ক অস্বীকার করতে শুরু করেন এবং ধীরে ধীরে দূরত্ব তৈরি করেন। শেষ পর্যন্ত বিয়ের দাবিতে বাধ্য হয়ে পিঙ্কি তার বাড়ির সামনে অবস্থান শুরু করেন। সমাজের অস্বস্তি ঘটনার পর থেকেই এলাকায় কৌতূহল ও বিতর্ক তৈরি হয়েছে। তাই চলুন জেনে নেওয়া যাক তারা কি বলছেন এই বিষয়ে। তো নমস্কার। ইনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে 3 দিন থেকে ধর্নায় আছেন। মানে আপনারা তো একই পরিবারের এখানে, যে যার সাথে এই সম্পর্কে নিয়ে আজকে আপনারই ভাসতে হয়। উনি বললেন যে আমরা জানি গতকালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেখানে আপনি একে এখানে এনে আশ্রয় দিয়েছেন। এটা যথেষ্ট একটা মানবিক ব্যাপার। তো আপনি কি ভেবে তাকে এখানে আশ্রয় দিলেন, যেহেতু আপনাদের পরিবারের সাথেই সমস্যা, এটা একটু বলুন আপনি। ও যখন আসে আমাদের বাড়িতে, তখন আমাদের বাড়িতে মানে ওই পিছন দিয়ে ঢুকছে আমাদের বাড়িতে। ওই পিছন দিয়ে ঢুকার পরে ওনার মাকে ডাকছে যে দিদি দিদি, হাতে তালি দিছে আর ডাকছে যে দিদি, উঠে নাই। পরে আমার এখানে আসলো, আমি তো বাড়িতে উঠানের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমাদের বাড়িতে আসলো, আমাকে আয়সা বললো যে দিদি, সে সুনায়ের মা কোথায়? তখন আমি বললাম যে ঘরেই আছে। তখন আমার সাথে কথা বলছিল, তখন ওদের দরজা খুলে ও বের হলো। পরে দিদিকে বললাম যে ওই যে বের হয়েছে। তখন ওইখান থেকে ও বললো যে দিদি তাহলে সুনাইকে ডাকো ফোন করে। তখন সুনাইকে এখন ফোন করছে কিনা সেটা বলতে পারলাম না। তখন ও ঘর থেকে বের হয়ে ঘরে তালা মাইরা দিয়ে ও পিছন দিকে চলে গেল। তখন ও আমাদের উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন তো আমি বলবো ওকে বসতে, পরে এই ঘর থেকে চেয়ারটা নিয়ে দিলাম যে দিদি তুমি বসো এখানে। তখন বসছে। বসার পরে তখন বৃষ্টি আসলো, মানে বৃষ্টি আসলে অনেক সময় পরে আসছে। তখন ওকে ভিজবে এখানে। তখন আমি বললাম যে বারান্দায় এসে বসো। সেদিন আবার সারা রাত বসেছিল, একটুকু ঘুমায় নাই। তারপরের দিন আমি ঘর মুছছিলাম, তখন ও বলছে কি দিদি আমার চোখগুলো না জ্বলছে, সারা রাত ঘুম হয় নাই, জ্বলছে। তখন ওই বললো যে দিদি আমি একটু বাবুর ঘরে ঘুমাই, মানে আমার ছেলের ঘরে ঘুমাবে। তখন আমি তো ওকে টাইনা বার করতে পারবো না, ও যেহেতু সারা রাত ঘুমায় নাই, ওর চোখ তো জ্বলবেই। তখন ও ঘুমাইছে আর আমার বাবু বই নিয়ে বসছে। তখন বলছে যে ভাই তুমি একটু চাইপায় বসো, তাহলে আমি একটু এখানে শুই। ওই যে তখনও আমাদের ঘরে যায়, ও শুয়েছে। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। আচ্ছা, এই যে বিষয়টি যেটা হয়েছে আজকে সমস্যা, এটা কি ওই যে ছেলের বাড়ির পরিবারের লোকেরা আগের থেকে জানতো বিষয়টা? সেটা আমি বলতে পারবো না, আমি কোনো দিন শুনি নাই এদের মুখে। আমার কিন্তু বড় যা হয় আমাকে কোনো দিনের জন্য বলে নাই। একই বাড়িতে থাকি, আমার সাথে বেশি সেই রকম মানে একটা যে কথাবার্তা বলবে সেটা কিচ্ছু বলেনি, আর আমিও শুনি নাই। আর আমার যে বর, সেও কোনো দিন শুনে নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম তাপসী কীর্তনিয়া। আচ্ছা, আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হাজরাহাট, কালাগাঁও। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ বলুন, আপনি এখানে বসে আছেন, দেখছি বাড়িতে তালা দেওয়া। তো বিষয়টি কি হয়েছে একটু সংক্ষেপে বলুন। আমি আসলাম পরশু দিনকে রাত্রে, আমি আসলাম। আসার পরে এখানে আসার পরে রাত্রে কথাবার্তা বললো, ওর বাবা মা এখানে অনেক মানুষ টানুষ ছিল, কথাবার্তা বললো। তারপরে আমি ভাবছি মানে ওরা মনে হয় বাড়িতে আছি। তারপরে রাত্রেবেলায় ওরা সবাই ঘরে তালা টালা মারি দিয়ে সবাই আপন আপন বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি ওনার যে সনাতন কীর্তনিয়া, ও আমার সাথে 3 বছর রিলেশনশিপে ছিল। আমাকে অনেক স্বপ্ন দেখাইছে, অনেক আশা দেখাইছে। এখন ওর বাড়ির পরিস্থিতির চাপে এখন আমাকে অস্বীকার করে। তার জন্য আমাকে এই পথটা আমাকে নিতে হয়েছে। মানে কি স্বপ্ন দেখিয়েছিল আপনাকে? আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসতো। এখন ওর বাড়ি ঘরের চাপে এখন আমাকে বলে যে এখন এটা মানিয়ে নিয়ে যাবেন, এটা সম্ভব না।
আচ্ছা, বাড়ি ঘর থেকে ওর বাড়ির লোকেরা কি বলছে, কেন সম্ভব নয় বলছে? সেটা ওর বাড়ির লোককে বলেছে, ও আমাকে বলেছে, ওর বাড়ির লোকেরা বলেনি। ও যার সাথে আমার রিলেশন ছিল সে আমাকে বলেছে এমন করে। আচ্ছা, আপনি যেই হিসেবে পরিচিত সমাজে, আপনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, থার্ড জেন্ডার বলে যেটা পরিচিত। তো সেইটা কি আপনাদের যখন সম্পর্ক হয় সেই সময় সে ওয়াকিবহাল ছিল যে আপনি তৃতীয় লিঙ্গের ব্যক্তি? হ্যাঁ ছিল। মানে সেইখানে ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেখানে সন্তান বা এগুলো হওয়ার সম্ভাবনা নেই, যেগুলো নিয়ে সমাজে সাধারণত সমস্যা হয়, সেটাও সে মেনে নিয়েছিল? আচ্ছা। আমাদের রিলেশনটা যখন ছিল, যখন যেরকম করে আমরা যেখানে ঘুরতে যেতাম, ও আমার যেত, আমি ওকে যেখানে যেরকম করে ফোন করে ডাকতাম, ও সেরকম করে আমার সঙ্গে দেখা করতে যেত। আচ্ছা। এবং আপনাদের যে এখানে সমাজ আছে একটি, যেটা যতদূর জানি বৈরাগীহাটে, যেখানে আপনাদের সমস্ত আপনাদের তৃতীয় লিঙ্গের একসঙ্গে থাকা, ওখানে ব্যাপারগুলো, তো তারাও এই বিষয়টি জানে? ওটা সবাই জানে। আচ্ছা। আর আপনি যেটা বলছেন যে কিছুক্ষণ আগে আপনার সাথে যখন কথা হলো, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আর্থিকভাবে তাকে বিভিন্ন সময়ে সাহায্য করার চেষ্টা করেছেন, তো সেটা কেন করেছিলেন? ভালোবাসার খাতিরে। আচ্ছা। আমাকে স্বপ্ন দেখাইছিল, আমি সেই সরল মনে আমি সব কিছু করেছি। আচ্ছা, সেই যে আর্থিক সহায়তা তাকে করেছিলেন, সেটার কোনো মূল্য বা অ্যামাউন্ট এই মুহূর্তে বলতে পারবেন? ওটা সীমার বাহির, ওটা আমি বলতেই পারবো না। যখন যেরকম করে বলেছে তখন সেরকম করে আমি দিয়েছি। আচ্ছা। আরেকটি প্রশ্ন এসছে, যেটা লোকমুখে শোনা যাচ্ছে, যে যাকে বলা হয়েছে, আপনি যার নাম বললেন অপরাধী হিসেবে বলা হয়েছে, তো তার নাকি মোবাইলটি আপনার হস্তগত হয়েছে? মোবাইল দুটো আমার কাছে আছে, মোবাইল দুটো আমি নিয়ে এসেছি। মোবাইল দুটো নিয়ে আসার পরে 3 মাস ধরে ক্যাচাল, এটা আমাদের টুকেটাকে ক্যাচাল, 3 মাস ধরে ক্যাচালের পরে এখন আমাকে ফোন করে আমাকে বলে যে মোবাইল দুটো তুমি বেচে তুমি টাকা পয়সা নিয়ে নাও, এগুলো ক্যাচাল ঝড়কা বাড়ায় না, দরকার নেই। ওনার মোবাইল কেন আমি বেচতে যাব? ওনার মোবাইল, ও আমাকে ফোন করে বলে যে মোবাইল দুটো বেচে, মোবাইল দুটো তুমি কি পয়সা হয় না হয় তুমি নিয়ে নাও, আমি কেন মোবাইল বেচতে যাব? আচ্ছা, আপনি এখন এই মুহূর্তে আপনার দাবিটা কি? আমার দাবি হচ্ছে যে ওরা বাড়িঘর ছেড়ে ওরা সবাই চলে গেছে, ঠিক আছে? ওরা যদি সঠিক বিচার যদি করতে চায় করবে, না তো আমি কঠিন থেকে কঠিন, আমি যেটা নেওয়ার দরকার আমি সেটা নেব। মানে কঠিন বলতে কি বোঝাতে চাইছেন? যেটা কঠিন থেকে কঠিন যেটা সাজা হবে সেটা আমি নেওয়ার করব। আমি আগে দেখি 10-এ কি করে, তারপর আরও মানুষ আছে, আরও কি করে না করে, অনেক রকমের অনেক ধরনের মানুষ আসছে, তারপর দেখা যাক কি করে না করে, তারপরে তো যদি না করে তারপরের পথটা আমি নেব। আচ্ছা, আপনি আইন আদালতের পথে যেতে পারবেন। আচ্ছা, এই সম্বন্ধে আপনার কি জানকারি আছে যে আইনের সাহায্য আপনি কি রকম পেতে পারেন? সব জানকারি আছে। আচ্ছা, এই যে আপনি বলছেন 3 দিন থেকে এখানে আছেন, তো আপনি খাওয়া দাওয়া এগুলো কি আমি কিছু, আমি শুধু যে ওর কাকিমা আছে, শুধু আমি বাইরে ছিলাম বলে, ওর কাকিমাটা বাইরে ছিলাম বলে ও আমাকে ওর রুমে নিয়ে যে আমাকে জায়গা দিয়েছে, ও নয় শুধু আমাকে চা বিস্কুট করে দেয়, চা বিস্কুটই খেয়েছে, আমি কিছু খাইনি এখন অবধি। তাহলে আপনি প্রশাসন বা এগুলোকে কিছু জানাননি এখন অবধি? এই যে বিষয়টি তো আপনি শুনলেন, এখানে আপনি দাঁড়িয়েছিলেন পাশে, তো আপনার বাড়ি কোথায় এখানে? আমার বাড়ি এখান থেকে আধা মাইল দূর হবে। আপনি কি বিষয়টা জানেন? শুনছি, দেখে আসলাম। আচ্ছা। বাজারে সবসময় দেখা হইতো, সে জায়গায় লোকটা দেখা নাই, কী ব্যাপার শুনলাম ওই পানিগ্রামে এই ধরনের ঘর ঢুকছে। আচ্ছা, ছেলেটিকেও চেনেন আপনি? হ্যাঁ, ছেলেটা না চিনি, দোকান করে। তো এই যে ঘটনাটি ঘটেছে, এইটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা নিয়ে কি বক্তব্য? ঘটনা হলো ছেলের পক্ষে উচিত হয় না এগুলা। আচ্ছা, এবার এখন ইনি যিনি বলছেন, যিনি এই ভিকটিম বা যিনি শিকার, এই যে যার সাথে কথা বললাম, ইনি চাইছেন এর সাথে বিয়ে হোক, তাই তো? এই বিষয় নিয়ে আপনাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গি, সেখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন? সেটা তো উমাদের সমাজের ব্যাপার না। না না, এইখানে আপনারা যে সমাজে আছেন, সেই সমাজের দৃষ্টিভঙ্গিতে আপনারা কি বলতে চান? ওটা মীমাংসা করে নেওয়াটা ভালো আছে আর কি। না, মীমাংসাটা কি ধরনের হওয়া উচিত বলে মনে হয় আপনার? যেভাবে হোক একটা মীমাংসা, মানে ও তো ছেলে আর এও তো মনে করো একটা মেয়ে, মনে করো। আচ্ছা, ওটা মীমাংসা করে নেওয়াটা ভালো আছে, কেচালটা ভালো না। আপনার নাম?
দেবকান্ত বর্মন। আচ্ছা, আপনার বাড়ি? দেবোত্তর পানিগ্রাম।